ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটা হলো একসময় মৃত্যু পরিসংখ্যানে পরিণত হয়। শিশু হয়ে যায় একটি সংখ্যা, নবজাতক হয়ে যায় একটি তদন্ত প্রতিবেদন, একজন শহীদ হয়ে যায় একটি গ্যাজেটের নাম। আর ঠিক এই জায়গাটাতেই নাজিম হিকমতের কবিতা আরও রাজনৈতিক হয়ে ওঠে। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। লিখেছেন কবি নাজিম হিকমত, অনুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায়। নাজিম হিকমত, যার জীবনের প্রায় 17 বছর কেটেছে কারাগারে, রাষ্ট্র তাকে বন্দী করেছে, বই নিষিদ্ধ করেছে, দেশ থেকে নির্বাসিত করেছে, কিন্তু এত দীর্ঘ বন্দিত্বের পরেও তিনি মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে শুধুমাত্র কারাগার, সেনাবাহিনী বা রাষ্ট্রীয় দমনকে দেখেননি। তিনি দেখেছিলেন আরও ভয়ঙ্কর এক সত্য, মানুষের বিস্মৃতি। তাই তুরস্কের কারাগারে বসে স্ত্রীকে লেখা কবিতা তথা চিঠিতে তিনি লিখেছিলেন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। প্রথম পাঠে লাইনটা নিষ্ঠুর শোনায়, যেন একজন কবি মানুষের ভালোবাসা, স্মৃতিকে অবজ্ঞা করছেন। কিন্তু নাজিম আসলে মানুষের হৃদয় সম্পর্কিত কথা বলছিলেন না, তিনি বলছিলেন সমাজ নিয়ে। তিনি জানতেন ব্যক্তির শোক দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু সমাজের শোক হয় না। কারণ ইতিহাসের চাকা কখনো থেমে থাকে না, নতুন ঘটনা আসে, নতুন সংকট আসে, আর পুরনো শোক চাপা পড়ে যায়। ফলে একসময় সবচেয়ে গভীর বেদনাও জনস্মৃতির কেন্দ্র থেকে সরে যেতে থাকে। আজকের বাংলাদেশের দিকে তাকান, দেখবেন নাজিমের এই কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেছে। এই তো কিছুদিন আগেও সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল হামে আক্রান্ত শিশুরা। হাসপাতালের বারান্দায় বসে থাকা মা, অক্সিজেনের জন্য ছুটে চলা বাবা, PICU সিটের অভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা শিশু, মা বাবার বুকে শিশুর লাশ তখন পুরো রাষ্ট্রের বিবেককে প্রশ্ন করছিল। তারপর এলো আদ্দিন হাসপাতালের ঘটনা। এক রাতেই মারা গেল 6 নবজাতক। যে বাবা রাতে সন্তানদের নাম রাখার পরিকল্পনা করছিলেন, সকালে তার হাতে তুলে দেওয়া হলো মৃত্যু সনদ। দেশ ক্ষুব্ধ হলো, টকশো হলো, তদন্ত হলো, বিবৃতি এলো। তারপর এর মাঝে ঢুকে গেল আরও অসংখ্য ইস্যু, নতুন নতুন রাজনৈতিক সংঘাত, আর শোক ধীরে ধীরে সরে গেল জনদৃষ্টির কেন্দ্র থেকে। এমন অবস্থায় নাজিম যেন দূরে দাঁড়িয়ে মৃদু হেসে বলছেন, দেখেছো, বলেছিলাম না। তার কথার গুরুত্ব এখানেই শেষ হয় না, কারণ শোক আসলে 2 ধরনের, একটা ব্যক্তিগত আর একটা সামাজিক। একজন মায়ের কাছে সন্তান হারানোর যে শোক, তার কোনো মেয়াদ নেই। একজন বাবার কাছে সন্তানের মৃত্যু সনদের কালি কখনো শুকায় না। একজন ভাইয়ের কাছে শহীদের কবর কখনো অতীত হয়ে যায় না। কিন্তু সমাজের স্মৃতির মেকানিজম অন্যভাবে কাজ করে। সংবাদ মাধ্যম নতুন ঘটনার দিকে ছুটে যায়, রাজনীতি নতুন চোরাগুলি খুঁজে পায়, রাষ্ট্র নিত্য নতুন অগ্রাধিকার নির্ধারণ করে। এই কারণেই জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর দিকে তাকালে নাজিমের লাইনটি আবারও অর্থ পায়। গত 1.5-2 বছর আগে যাদের ছবি পোস্টারে ছিল, যাদের রক্তকে বলা হয়েছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া আত্মত্যাগ, আজ তাদের অনেক পরিবার এখন কোন পরিস্থিতিতে আছে? রাষ্ট্র কি সত্যিই তাদের মনে রেখেছে? জুলাইয়ের শহীদদের পরিবারের সাম্প্রতিক আন্দোলনগুলোর দিকে তাকালে একটা অদ্ভুত বেদনা চোখে পড়ে। তারা শুধু বিচার চায় না, তারা বারবার মনে করিয়ে দিতে চায় যে তাদের মৃত সন্তান, ভাই বা বোন এখনো মৃতই আছে, তাদের শোক এখনো শেষ হয়নি, তাদের জন্য জুলাই এখনো ইতিহাস না, বর্তমান। সবচেয়ে নির্মম সত্য হলো, শহীদদের নিয়েও রাজনীতি হয়। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা রাজপথে নেমেছিল, প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন যখন ক্ষমতার দ্বন্দ্ব, প্রশাসনিক নীরবতা আর প্রতীকী স্মরণে আটকে যায়, তখন শহীদরা ধীরে ধীরে মানুষ থেকে প্রতীকী পরিণত হয়। এবং প্রাতিষ্ঠানিক শোকের সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থান হলো, সেখানে আবেগের জায়গায় আসে ব্যবস্থাপনা, মানুষের জায়গায় আসে পরিসংখ্যান। তাই আজ প্রশ্ন উঠতেই পারে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কি সত্যিই স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে, নাকি স্মৃতিকে ম্যানেজ করেছে? শহীদ ও আহতদের পরিবার কি ন্যায় বিচার পাবে? যদি কোনো পরিবার মনে করে তারা অবহেলিত, যদি আহতরা মনে করে তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ অনিশ্চিত, যদি শহীদদের স্মৃতি নিয়েও রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়, তাহলে সেই প্রশ্নগুলো শুধু প্রশাসনিক প্রশ্ন না, এগুলো নৈতিক প্রশ্ন। এ কারণেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে ঘিরে ওঠা প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ। 71-এর মুক্তিযুদ্ধে 30 লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্য আজ কোথায়?
গণহত্যাকারী দলের উঁচু গলা আজ কানে বিষের মতো বিঁধে যায়। আমরা কি ভুলে গেছি সেই শহীদদের কথা? ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটা হলো একসময় মৃত্যু পরিসংখ্যানে পরিণত হয়। শিশু হয়ে যায় একটি সংখ্যা, নবজাতক হয়ে যায় একটি তদন্ত প্রতিবেদন, একজন শহীদ হয়ে যায় একটি গ্যাজেটের নাম। আর ঠিক এই জায়গাটাতেই নাজিম হিকমতের কবিতা আরও রাজনৈতিক হয়ে ওঠে। তিনি লিখেছিলেন, অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব, আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। তিনি বুঝেছিলেন মানুষের ক্ষণস্থায়ী স্মৃতি ক্ষমতার এক বড় অস্ত্র। কারণ মানুষ ভুলে যায়, আর মানুষ ভুলে যায় বলেই রাষ্ট্র অনেক সময় জবাবদিহি এড়িয়ে যেতে পারে, প্রতিষ্ঠান অনেক সময় দায় এড়িয়ে যেতে পারে, ইতিহাস অনেক সময় অসমাপ্ত থেকে যেতে পারে। তাই নাজিমের এই লাইন শোক নিয়ে লেখা কোনো রোমান্টিক কবিতা না, বরং এক সতর্ক বার্তা। একটি রাষ্ট্রের মানবিকতা তার ভাষণে না, তার স্মৃতিতে প্রকাশ পায়। আর সেই কারণেই হামে হারিয়ে যাওয়া শিশুরা, আজ দিনের নবজাতকেরা কিংবা জুলাইয়ের শহীদরা সবাই শেষ পর্যন্ত একই প্রশ্ন রেখে যায়, আমরা কি সত্যিই শোক পালন করি, নাকি পরবর্তী খবর আসা পর্যন্ত শোক পালন করার অভিনয় করি? আর হয়তো এই কারণেই কারাগারের অন্ধকারে লেখা নাজিম হিকমতের সেই কয়েকটি লাইন আজও এত বাস্তব এবং জীবন্ত। কারণ তিনি মানুষের আয়ু মাপেননি, তিনি মেপেছিলেন আমাদের স্মৃতির আয়ু। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।